আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তাদের জন্য সুন্দর একটা প্লেলিস্ট আমরা তৈরি করেছি। সেখানে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এর যে প্রশ্নগুলো ছিল তার 10টা প্রশ্ন ব্যাখ্যা সহ আমরা প্রথম ক্লাসে নিয়েছি। আজকে আমরা ক্লাস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো দেখেন, 2 আমাদের 11 নম্বর যে ম্যাথে যেটা ছিল, দেখেন 11 নম্বর প্রশ্ন ছিল যে যদি a+b=2 এবং এ বি সমান সমান 1 হয়, তাহলে প্রশ্ন ছিল হচ্ছে এ ও বি এর মান কত। এ ও বি এর মান কত? দেখেন, যে প্রশ্নটা আমাদের এখানে দেওয়া ছিল, অপশনগুলো একটু যদি আমরা খেয়াল করি, অপশন এতে ছিল 1 1, অপশন খতে ছিল, খুব মনোযোগ দিবেন, অপশন খতে ছিল -1 3, অপশন গতে ছিল -3 -4, অপশন ঘতে ছিল 0 2। এটা সহজ একদম। সেটা হলো যে আপনি এমন দুটি সংখ্যা নিবেন যার যোগ করলে 2 পাওয়া যাবে, আবার এমন দুটি সংখ্যা নিবেন যা দুটো গুণ করলে 1 পাওয়া যাবে। এটা কিন্তু আমরা সহজেই পাচ্ছি, 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়, এককে 1 পাওয়া যায়, যার ফলে এটার অ্যান্সারটা কিন্তু ক নাম্বারটা হবে। এটা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রশ্ন ছিল। আচ্ছা প্রিয় ভাই বোন, তাহলে আমি আশা করবো যেটা আপনারা সহজে বুঝতে পারছেন। কিন্তু আপনি যদি এখন -1 বসান, তাহলে -1 আর 3 যোগ করলে কিন্তু 2 হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এইটা মিল থাকলো, এটা ধরেন মিল আছে, -1 বসালেন, 3 বসালে আপনার 2 পাইলেন। কিন্তু -1 এর সাথে 3 যদি গুণ করেন, তাহলে -3 হয়, 1 কিন্তু হয় না। এটা গুণ করলে দেখেন 3 এর 4 12 হয়, এটা গুণ করলে 0 হয়, কিন্তু 1 কিন্তু হয় না, যার ফলে এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে চলেন পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে আমাদের একটা ম্যাথ ছিল। ম্যাথের কোশ্চেনটা কেমন ছিল একটু দেখেন। প্রশ্নটা বলা ছিল যে করিম সাহেব, খুব মনোযোগ দিতে হবে, কিন্তু খাতায় লিখে লিখে নোট করবেন। করিম সাহেব মাসিক বেতন থেকে মাসিক বেতন থেকে প্রভিডেন্ট 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 ফান্ডের জন্য প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর, শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা তিনি 2700 টাকা পান। আচ্ছা, বলা হয়েছে তার মাসিক বেতন কত। তার মাসিক বেতন কত এটা বলা হয়েছে। মাসিক বেতন কত? এখন এখানে খেয়াল করেন যে করিম সাহেব কিন্তু মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 টাকা দিচ্ছে। তাহলে এই শতকরা 10 টাকা দিচ্ছে মানে আমরা ধরে নিতে পারি যে তার মাসিক বেতনটা হচ্ছে 100 টাকা। এটা আমরা ধরে নিলাম, শতকরা মানে 100 টাকা ধরেন, ধরে নিলাম। এবার সে প্রভিডেন্ট ফান্ডের জন্য 10 টাকা দিচ্ছে, তাহলে তার কাছে থাকবে কত বলেন তো? তাহলে করিম সাহেব পাবেন কত? পাবেন হচ্ছে 100 - 10 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 90 টাকা। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন যে বলেছে যে তার মাসিক বেতন কত। তাহলে কর্তনের পর কিন্তু সে পাচ্ছে 90 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 90 টাকা যদি কর্তনের পর পাই, তাহলে মাসিক বেতন হবে, আপনারা কিন্তু লিখবেন, এটা কিন্তু আপনারা আপনাদের মতো করে লিখবেন যে কর্তনের পর 90 টাকা হলে মাসিক বেতন হয় হচ্ছে 100 টাকা। অতএব 1 টাকা হলে মাসিক বেতন হবে 100 ভাগ 90 টাকা। অতএব আমাদের টাকা হচ্ছে 2700 টাকা। 2700 টাকা পড়লে হলে মাসিক বেতন হবে 100 × 2700 ভাগ হচ্ছে 90 টাকা। তাহলে সেক্ষেত্রে শূন্য শূন্য কেটে দিব, 9 দিয়ে কাটলে 3 × 7 = 30, অর্থাৎ 3 × 30 × 100 মানে হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। আশা করব সবাই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরে চলেন 13 নম্বর কোশ্চেনে চলে যাব। 13 নম্বর কোশ্চেনটা ছিল যে ফুল ফুটুক। খেয়াল করেন, 13 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে ফুল ফুটুক আর না ফুটুক, ফুল ফুটুক আর না ফুটুক, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, আজ বসন্ত, এটা ছিল প্রশ্ন। এখন কথা হলো ছিল কি যে এই উদ্ধৃতিটা কার, এই উদ্ধৃতিটি কার। তো এখানে বিভিন্ন অপশন ছিল, সুভাষ মুখোপাধ্যায় ছিল, দ্বিজেন্দ্রলাল রায় ছিল, শামসুর রহমান ছিল, কামিনী রায় ছিল। তো এইটা আসলে রচয়িতা হচ্ছে, মনে রাখবেন, এটা রচয়িতা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। এটা রচয়িতা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে এর মান। সুভাষ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করছে এগুলো আমাদের আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এখান থেকে শুধুমাত্র আপনারা এটা মনে রাখবেন। এবং তিনি একটা সাহিত্য, মানে তার একটা ছদ্মনাম ছিল। তার ছদ্মনামটা ছিল হচ্ছে সুবচনী। এই সুবচনী নামে তিনি কিন্তু সাহিত্য চর্চা করতেন। এই ছদ্মনামে এই ছদ্মনামে হলো এই ছদ্মনামে হচ্ছে সে কি করত? সে হচ্ছে সাহিত্য চর্চা করত।
এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা, সুতরাং এটা সবাই পড়ে ফেলবেন। এরপরে চলেন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। 13 নম্বরের পরে আমাদের কোশ্চেনটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর প্রশ্নে বলা ছিল এরকম যে PNA, অর্থাৎ যেটার পূর্ণরূপটা হচ্ছে প্রব, পিতে হচ্ছে প্রব, এনতে হচ্ছে নিউজ, প্রব নিউজ, এতে হচ্ছে এজেন্সি, এজেন্সি। প্রশ্ন ছিল যে এটা কোন দেশের সংবাদ সংস্থা, কোন দেশের, কোন দেশের সংবাদ সংস্থা হচ্ছে এটি, কোন দেশের এটি সংবাদ সংস্থা। এখন খেয়াল করবেন এখানে অপশন ছিল আরো আরো বিভিন্ন ধরনের। তো আসলে এটা কিন্তু হচ্ছে আপনার মূলত এটা কোন দেশের সংবাদ সংস্থা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংবাদ সংস্থা। পরীক্ষাতে এখন হুট করে আসতে পারে যে PNA, এটা কি ধরনের সংস্থা, এটা কিন্তু সংবাদ সংস্থা, এটাও কিন্তু আমাদের আসতে পারে। এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত, এটা মনে রাখবেন, প্রব নিউজ এজেন্সি, এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। এবং এটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, মিডিয়া এজেন্সি, ব্যবসায়িক কার্যক্রম এটা পরিচালনা করে থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এছাড়াও স্বাধীনতার পর থেকে APP, খেয়াল করেন কি বললাম, APP, APP বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা ছিল হচ্ছে আপনার বাসস নামে পরিচিত, যেটা কি ছিল বলেন তো, বাসস নামে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থায় রূপান্তরিত হয়েছিল। এছাড়াও অন্যান্য প্রধান সংবাদ সংস্থাগুলো বাংলাদেশের, যেমন হচ্ছে আপনার UNB, অর্থাৎ যেটাকে আমরা বলি বাংলাদেশ মালিকানাধীন, বেসরকারি মালিকানাধীন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। এরপরে আমরা বলি হচ্ছে এবি, ABAS, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে আনন্দ বাংলা সংবাদ লিমিটেড। এরপরে আমরা বলি হচ্ছে BNS, অর্থাৎ বাংলাদেশ নিউজ সার্ভিস। এরপরে আপনার আরো আছে, যেমন আমরা বলি হচ্ছে নিউজ নেটওয়ার্ক আমরা বলে থাকি, নিউজ নেটওয়ার্ক আমরা বলে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা BNAও কিন্তু বলে থাকি। BNA হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক, যেটা বাংলাদেশ নিউজ এজেন্সি, বাংলাদেশ নিউজ এজেন্সি। তাহলে এগুলো সবই কিন্তু সংবাদ সংস্থা। কি কি? APP, যা বাসস নামে পরিচিত, UNB, ABAS, BNS, এগুলো পূর্ণরূপ কিন্তু আমি কথার মধ্যে বলেছি, আপনারা সবাই নোট করার সময় অবশ্যই লিখে ফেলবেন। এরপরে চলেন পরের কোশ্চেনে চলে যাব। 15 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি ছিল দেখেন। 15 নম্বর কোশ্চেন ছিল যে ওপেন দ্য ডোর। 15 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে ওপেন দ্য ডোর। এটার প্যাসিভ সেন্স করতে বলছিল, মনে রাখবেন, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ভয়েস। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসে সবসময় আমাদের লেট দিয়ে শুরু হয়, এরপর হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট হয়। তাহলে লেট দ্য ডোর, আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা বি বসে, তারপর হচ্ছে V3 করতে হয়। তাহলে V3 কি? ওপেন্ড। আমরা ভয়েসের দুটি ক্লাস নিয়েছি, একদম বিস্তারিত ক্লাস। এই দুটি ক্লাস যদি আপনি ভালো করে দেখেন তাহলে কখনো আপনার এটাতে ঝামেলা হবে না। সুতরাং আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ক্লাস দুটি দেখে নিতে পারেন। 16 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 16 নম্বর কোশ্চেনটা আমাদেরকে বলা ছিল দেখেন যে বিবর, এই বিবর শব্দটির অর্থ কি? বিবর শব্দটির অর্থ কি? আর আমরা 4-5টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। বিবর শব্দটির অর্থ কি? মনে রাখবেন এই বিবর শব্দটির অর্থ হচ্ছে গহ্বর। বিবর শব্দটির অর্থ হচ্ছে গহ্বর, যেটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। গহ্বর কিন্তু একটা সংস্কৃত জাতীয় শব্দ, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। এবং আমরা আরো কিছু শব্দার্থ এখানে একটু জেনে রাখতে পারি, বিশেষ করে চূড়া। চূড়া শব্দের অর্থ যেটাকে আমরা বলি হচ্ছে শীর্ষদেশ, যেটাকে আমরা বলি হচ্ছে শীর্ষদেশ। এরপরে আমরা বলতে পারি হচ্ছে পর্ণ। পর্ণ, পর্ণ মানে মনে রাখবেন এটা হচ্ছে গাছের পাতা বোঝায়। এটা কি বোঝায়? এটা হচ্ছে গাছের পাতা, গাছের পাতা বোঝায়। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে সলিল, এই সলিলও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সলিল শব্দের অর্থ হচ্ছে মনে রাখবেন জল। এরপরে আরো আসতে পারে, যেমন হচ্ছে সৌগাত, যেমন হচ্ছে সৌগাত, সৌগাত শব্দের অর্থ হচ্ছে উপহার, সৌগাত শব্দের অর্থ হচ্ছে উপহার। আশা করছি 16 নম্বরটাও আমরা বুঝতে পারলাম। 17 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 17 নম্বর প্রশ্নটা আসলে কেমন ছিল একটু খেয়াল করেন। এখানে প্রশ্ন ছিল এরকম যে কল নেম, কল নেম ইন্ডিকেটস, কল নেম ইন্ডিকেটস, কল নেম ইন্ডিকেটস, এরকম প্রশ্নটা ছিল যে কল নেম ইন্ডিকেটস। তার মানে এটা আসলে দেখেন, কল নেম এটা একটা ইডিয়ামস এন্ড ফ্রেজ, এটা বলতে আসলে ইন্ডিকেটস এটা কি নির্দেশ করে, যার অর্থ হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে গাল মন্দ করা। যার বাংলা অর্থ কি হবে? যার বাংলা অর্থ হচ্ছে গাল মন্দ করা হবে, গাল মন্দ করা হবে। যেটাকে ইংলিশ মিনিং যদি আমরা বলি, যেটার ইংলিশ মিনিং যদি বলা হয় মনে রাখবেন সেটা হচ্ছে আপনার টু অ্যাড্রেস, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে টু অ্যাড্রেস অর স্পিক, অর স্পিক অফ এ পারসন অর থিং, অর থিং, কন্টেম, কন্টেম, খেয়াল করেন, কন্টেম, কন্টেম, কন্টেম টু আসলি, অর অফেন্সিভ, অর অফেন্সিভ, এটা কিন্তু আমরা সবগুলো দিতে পারি। বুঝতে পারছেন? অফেন্সিভ, অর্থাৎ এখানে দেখেন গালমন্দ করা। এখন অপশন যেগুলো ছিল মূলত
আমরা যদি এর অপশনগুলো একটু খেয়াল করি, অপশন কতে ছিল হচ্ছে কলিং। আচ্ছা, কলিং শব্দটার অর্থ কি? কলিং মানে মনে রাখবেন পেশা বা জীবিকা। আচ্ছা, খ নম্বরের যে অপশনটা ছিল সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং মানে কি? স্পিকিং মানে হচ্ছে এক কথায় আপনার বাচন, কথা বাচন বা ভাষায় প্রকাশ করা এগুলা। গ নাম্বার যেটা ছিল সেটা ছিল হচ্ছে রিবাকিং। আচ্ছা, রিবাকিং শব্দটার অর্থ মনে রাখবেন, এটা হচ্ছে আপনার তীব্র তিরস্কার করা। এটা হচ্ছে তিরস্কার করা, তিরস্কার করা, তিরস্কার করা। এবং ঘ নাম্বার অপশনটা ছিল হচ্ছে কলিং বেল। ভাই, কলিং বেল মানে আমরা বুঝি হচ্ছে যন্ত্র বিশেষ। কলিং বেল মানে কি? কলিং বেল মানে হচ্ছে যন্ত্র বিশেষ। তাহলে সেক্ষেত্রে এটা যদি একটু খেয়াল করেন দেখেন, তাহলে এই গালমন্দ করা, ভাই গালমন্দ কিন্তু তিরস্কারকে বোঝায়, যার ফলে এটার অ্যান্সারটা হচ্ছে রিবাকিং হবে, রিবাকিং। এরপরে চলেন আর তিনটা কোশ্চেন আমরা আলোচনা করব। 18 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। 18 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে ফরজারি। এটা একদম সহজ একটা পরিভাষা। ফরজারি শব্দটার অর্থ কি? এটা মানে হচ্ছে জালিয়াতি। এটার মানে হচ্ছে কি বলেন তো? জালিয়াতি। এটার মানে হচ্ছে জালিয়াতি। আচ্ছা, এটার মানে হচ্ছে জালিয়াতি। এইগুলো জাস্ট একটু পড়বেন। 19 নম্বর যে প্রশ্নটা ছিল, 19 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে দ্য পোয়েট অফ বিউটি কাকে বলা হয়। দেখেন, দ্য পোয়েট অফ বিউটি অর্থাৎ লিটারেচার থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে হয়ে থাকে। দ্য পোয়েট অফ বিউটি বলা হয় হচ্ছে কিডসকে বলা হয়, মনে রাখবেন। এটা বলা হয় কাকে? এটা বলা হয় হচ্ছে জন কিডসকে বলা হয়। এটা বলা হয় হচ্ছে জন কিডসকে। এবং এই জন কিডস কিন্তু একজন ছিলেন কি জানেন? ইংলিশ রোমান্টিক যুগের কবি ছিলেন। উনি হচ্ছে রোমান্টিক যুগের একজন কবি ছিলেন, কিটস। এবং যাকে কিন্তু আপনার যার কিছু পোয়েম রয়েছে, যার কিছু ইম্পর্টেন্ট পোয়েম রয়েছে। তো পোয়েমগুলো আসলে সবই পড়া লাগবে না, আমি যেগুলো লিখে দিচ্ছি আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন। তার পোয়েমের মধ্যে রয়েছে হচ্ছে আপনার ইসাবেলা। যার পোয়েমের মধ্যে রয়েছে ইসাবেলা, পরীক্ষাতে আসবে যে ইসাবেলা কে রচনা করেছে। এরপর হচ্ছে লামিয়া। এরপরে হচ্ছে আমরা আরো জানবো, সেটা হচ্ছে ওয়ান এ গ্রেসিয়ান আর্ন, এ ওয়ান এ গ্রেসিয়ান ইউআরএন, এই নামেও কিন্তু তার পোয়েম রয়েছে। এরপরে আরো একটা আছে টু অটম নামেও কিন্তু তার হচ্ছে পোয়েম রয়েছে। এই ছিল আমাদের 19টা কোশ্চেন। লাস্ট আমরা 20 নাম্বারটা একটু আলোচনা করব। সেটা হচ্ছে একদম সহজ একটা প্রশ্ন ভাই। প্রশ্নটা হচ্ছে আই উইল ডু ইট টুমোরো। খেয়াল করেন, আই উইল ডু ইট টুমোরো, আই উইল ডু ইট টুমোরো। এখানে বলছে যে এই বাক্যে টুমোরো এটা কি ধরনের পার্টস অফ স্পিচ। এটা কি ধরনের পার্টস অফ স্পিচ মনে রাখেন। ভাই এখানে দেখেন একটা কথা বলি, অ্যাডভার্ব চেনার উপায়টা হচ্ছে আপনি সরাসরি ভার্বকে প্রশ্ন করবেন। হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারেন, হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারেন, তারপর হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করতে পারেন, তারপরে হচ্ছে আপনি হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারেন। এইগুলো দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবেন সেটা সবসময় অ্যাডভার্ব হয়। তাহলে আমি বলছি কি যে আই উইল ডু ইট টুমোরো, কখন দ্বারা এখানে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যান্সারটা পাবো, যার ফলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে টুমোরো হচ্ছে এখানে অ্যাডভার্ব। প্রিয় ভাই বোন, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটু জানাবেন যে ক্লাসগুলো ভালো লাগছে কিনা। তো এই ছিল আমাদের আজকের মতো। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং পর পর করতে থাকবেন এবং অবশ্যই আপনারা যত সম্ভব চেষ্টা করবেন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি